পূর্বের পার্টে আমরা দেখেছি বস আর লি এক জায়গায় দেখা করেছে। প্যানি আর তার অ্যাসিস্ট্যান্টের প্ল্যান মতো অ্যাসিস্ট্যান্ট বসের দিকে বন্দুক ধরেছিল, কিন্তু হঠাৎ করে সে বন্দুক ঘুরিয়ে নিয়ে লির দিকে করে আর ট্রিগার টিপে দেয়। এই পার্টে শুরুতে দেখানো হয় যখন অ্যাসিস্ট্যান্ট বসের দিকে বন্দুক ধরেছিল তখন লি বসের কাপড়ের উপরে বন্দুকের লেজার পড়তে দেখেছিল আর সে বুঝতে পেরে যায় যে এখানে কিছু হতে চলেছে। আর যখন অ্যাসিস্ট্যান্ট ট্রিগার টিপ দিয়েছিল তখন সেটার আওয়াজ লি শুনতে পেয়েছিল, কারণ আপনারা তো জানেনই লিয়ের শ্রবণ শক্তি কতটা ভালো। তারপর লি এক সেকেন্ডও না ভেবে বন্দুকের নিশানার সামনে চলে আসে আর গুলি লিয়ের মাথার সাইড দিয়ে লেগে চলে যায় আর এজন্য লি বেহুশ হয়ে যায়। তারপর সবাই ভয় পেয়ে লিকে গাড়ির কাছে নিয়ে যায়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট গাড়ির গ্লাস ভেঙে বসকে মারার চেষ্টা করে, কিন্তু প্যানি বলে বন্ধ করো, আমাদের নিশানা ফেল হয়ে গেছে, চলো এখান থেকে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট এখানে আরেকটা রূপ দেখায়। সে বলে আমি আরেকটা প্ল্যান করেছি, আমি ওই গাড়ির নিচে বম সেট করেছি যাতে এটা কাজে না আসলে ওই রিমোট বাটন চেপে দিয়ে ওই বম ব্লাস্ট করব। কিন্তু প্যানি বলে আরে গাড়ির ভেতরে লি আছে, বাটন টিপো না। কিন্তু অ্যাসিস্ট্যান্ট শোনে না আর বাটন টিপতেই যাবে তখনই প্যানি সেটা কেড়ে নিয়ে ফেলে দেয় আর অ্যাসিস্ট্যান্ট ওই রিমোট খুঁজতে থাকে। তখন প্যানি বসকে কল করে বলে গাড়ি থেকে তাড়াতাড়ি বের হয়ে যান, গাড়ির ভেতরে বম আছে। বস শকড হয়ে যায় আর তার মধ্যেই অ্যাসিস্ট্যান্ট রিমোট খুঁজে পায়, কিন্তু তখন প্যানি তার দিকে বন্দুক ধরে বলে রিমোট ফেলে দাও, না হলে শুট করে দেবো এখনই। তখন অ্যাসিস্ট্যান্ট বলে না, আমি তো আমাদের ভালোর জন্য এইসব করছি, এটা বলে সে বাটন চেপে দেয় আর গাড়ি হয়ে যায় ব্লাস্ট। এদিকে প্যানি তাকে শুট করে দেয় আর সেও মারা যায়। কিন্তু তারপর জানা যায় যে যখনই প্যানি বসকে ইনফর্ম করেছিল তখন তারা ওই গাড়ি থেকে বের হয়ে অন্য গাড়ির পেছনে লুকিয়েছিল আর বেঁচে গিয়েছিল। এই জন্য প্যানি বসকে কল করে বলে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে মেরে ফেলেছি, সেই গাড়ির নিচে বম সেট করেছিল আর আপনাকেও মারতে চেয়েছিল আর লিয়ের তার জন্য গুলি লেগেছে। বস তো অনেক চমকে যায় আর লিকে গাড়ি করে নিয়ে যাওয়া হয়। এরপর আর বস শহরের সব থেকে বড় ডাক্তারকে কল করে তার বাসায় আসতে বলে। বস তার ড্রাইভারকে বলে মিডিয়াতে ছড়িয়ে দাও যে লি মারা গেছে আর লিয়ের জায়গায় অন্য একটি লাশের ব্যবস্থা করো আর আমাদের সবাইকে বিশ্বাস করাতে হবে যে লি মারা গেছে। আমি জিরাটের উপর এত বিশ্বাস করেছি কিন্তু সেও বিশ্বাসঘাতক বের হয়েছে আর যে সাথে মিলে আমাকে ধোঁকা দিয়েছে। খেয়াল করো সে যেন একটু সন্দেহ না করে যে লি বেঁচে আছে। তারপর তারা বসের বাসায় পৌঁছায় আর সেখানে লিয়ের ডাক্তার ট্রিটমেন্ট শুরু করে দেয়। গুলি লিয়ের মাথার সাইড দিয়ে বের হয়ে গিয়েছে, এর জন্য লি বেঁচে যায়। তারপর বস প্যানিকে বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমার অ্যাসিস্ট্যান্ট এরকম করবে। প্যানি বলে আমারও হচ্ছে না, মনে হয় সে ওই ব্লুপ্রিন্টের জন্য এসব করেছে। তখন ডাক্তার এসে বলে লি বেঁচে গেছে কিন্তু সে কোমায় চলে গেছে, কবে সে ভালো হবে এটা বলতে পারলাম না। বস তো ডাক্তারের উপরে রেগে যায়। তারপর জিনা আর জনকে দেখানো হয় তারা টিভিতে নিউজ দেখে যে রশি আর লি যে গাড়ি করে যাচ্ছিল সেই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে আর তারা দুজনেই আগুনে পুড়ে মারা গেছে। এই খবর দেখে জিনার অবস্থা তো খারাপ হয়ে যায়, কিন্তু যে এই খবর শুনে অনেক খুশি হয়ে যায়। সে জিরাটকে জিজ্ঞাসা করে এটা কি সত্যি? জিরাটও বলে হ্যাঁ দুইজনই মারা গেছে, কিন্তু বডিগার্ড বলে না না, যতক্ষণ পর্যন্ত আমরা লিয়ের বডি না দেখতে পাই আমাদের কারোর কথাই বিশ্বাস করা উচিত হবে না। তারপর যে প্যানিকে কল করে বলে সত্যি কি লি মারা গেছে? তুমি কি তার লাশ দেখেছো? সেও মিথ্যা বলে যে হ্যাঁ আমি নিজের চোখ দিয়ে লিয়ের লাশ দেখেছি। এই কথা শুনে যে তো মন খুলে হাসে আর বলে ব্যাস এখন থেকে আমি আর লিকে স্বপ্ন দেখব না যে সে আমাকে মারছে, সে মারা গেছে, আমি জিতে গেছি। অন্যদিকে জিনা প্রত্যেক হাসপাতালে গিয়ে পেশেন্টদের দেখতে থাকে, কারণ তার মনে হয় লি এখনো মারা যায়নি। তারপর এন্ড্রু তার সাথে দেখা করতে আসে আর বলে আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু তুমি এটা অ্যাকসেপ্ট করে নাও যে লি মারা গেছে, তাকে খুঁজলেও সত্যিটা বদলে যাবে না। সে অনেক ইমোশনাল হয়ে কান্না করে আর এন্ড্রুর কাঁধে মাথা রাখে। এসব কিছু দূর থেকে যে দেখে অনেক খুশি হচ্ছিল, কিন্তু এন্ড্রুর ওপরে তার অনেক রাগ উঠছিল, কারণ এন্ড্রু তার কথা শুনছে না আর ভুল রাস্তায় যাচ্ছে। অন্যদিকে নাথান ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সবাইকে পানিশমেন্ট দিচ্ছিল আর অকারণে সবার উপরে চিৎকার করছিল। তখন চেয়ারম্যান মোজোকে বলে আমি ভেবেছি ম্যানেজমেন্টে গিয়ে নাথান শুধরে যাবে, কিন্তু সে সেখানেও তার মূল্যহীনতা দেখাচ্ছে। তাকে একজন মানুষের মতো মানুষ তৈরি করতে হবে তোমাকে। তুমি তাকে বকা দাও, মারো বা তাকে ধোলাই করো, এসব কিছু আমি জানি না, কিন্তু তাকে দিয়ে চেষ্টা করাও আর এই কোম্পানির একজন ভালো এমপ্লয়ি বানিয়ে আমার সামনে আনো তাকে। মোজো রাজি হয়ে যায় আর সোজা নাথানকে গিয়ে বলে তোমাকে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকেও বের করে দেওয়া হয়েছে আর তুমি এখানকার একজন হেডও না, এখন থেকে শুধু তুমি কর্মচারী। এটা বলে সে নাথানকে একটা স্টোর রুমে নিয়ে যায়। নাথানের তো তার কথা শুনতেই হয়, কারণ তাকে যেভাবেই হোক তার বাবার সামনে নিজেকে প্রমাণ করতে হবে। মোজো তাকে বলে তোমাকে এই জায়গা পরিষ্কার করতে হবে, শুনতে পেয়েছো? পরিষ্কার। নাথান আর কি করবে?
ভেতরে ভেতরে সে মোজোর উপরে অনেক রেগে যায়, কিন্তু কি আর করার, মোজোর বলা সব কথা তাকে করতেই হয়। অন্যদিকে ফ্রেডি ব্লুপ্রিন্ট ডিকোড করে ভ্যাকসিনের ফর্মুলার প্রশ্ন রেডি করেছে, তাই যে সেখানে আসে আর অনেক খুশি হয় আর বলে চলো, সব কাজ তো ভালোই হচ্ছে। এন্ড্রু ওই ব্লুপ্রিন্টকে দেখে বলে, আপনি কি নতুন কোম্পানি শুরু করছেন? যে তখন বলে হ্যাঁ, আর এটার নাম দিয়েই আমি ভ্যাকসিনের পেটেন্ট নেব। এন্ড্রু তখন বলে, তাহলে আপনি সেই কোম্পানিতে পার্টনার হিসেবে কবে সাইন করছেন? যে তখন বলে, কিছুদিন ওয়েট করো, তোমার কোম্পানি শেয়ার হোল্ডার মিটিং এর মধ্যেই আমি এটার অ্যানাউন্সমেন্ট অবশ্যই করব। এখানে এন্ড্রু তার কথা বিশ্বাস করে চলে যায়, কিন্তু এন্ড্রু চলে যাওয়ার পর যে নিজেই বলতে শুরু করে, তুমি আমার বিরোধিতা করে অনেক বড় ভুল করেছো, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে, তুমি কি ভেবেছো আমাকে? তো অন্যদিকে নাথান খুব পরিষ্কার করে, আর মোজো এদিকে শান্তিতে ঘুমিয়ে থাকে। নাথানের অবস্থা তো খারাপ হয়ে যায়, আর মোজোর কাছে গিয়ে তাকে বকা দিতেই যাবে, তখন সে চোখ খুলে বলে, তুমি এখানে কি করছো? নাথান বলে, চেয়ার অপরিষ্কার, তাই পরিষ্কার করতে এসেছি। তারপর মোজো সেলফ চেক করে, যেখানে ধুলা এখনো জমে আছে, তাই সে আবার নাথানকে দিয়ে সেখানে পরিষ্কার করায়। নাথানের তো রাগের সীমানা নেই, আর সে পরিষ্কার করার মধ্যেও ভাবে, আমারও সময় আসবে মোজো, তখন তোমায় দেখে নেব। ঠিক তখনই তার কাছে জেজের কল আসে, আর নাথান খুশি হয়ে যায় যে হয়তো সে ব্লুপ্রিন্ট দেওয়ার জন্য আমায় ডাকছে। তাই সে জেজের সাথে দেখা করতে যায়। সেখানে জেজে তাকে একটা কন্ট্রাক্ট দেয়, যেখানে লেখা ছিল জেজের ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে এন্ড্রুর বদলে নাথান তার পার্টনার হিসেবে তার সাথে সাইন করবে। নাথান তো ভাবে এসব কিছু নেইলের বলার জন্য হচ্ছে। তখন জেজে বলে, দেখো, আমার তোমার উপরে অনেক রাগ আছে, কিন্তু আমার কাছে অন্য কোনো রাস্তা নেই। এই জন্য শেয়ার হোল্ডার মিটিং এর মধ্যে তোমাকে আমি আমার পার্টনার হিসেবে অ্যানাউন্সমেন্ট করব, তুমি তৈরি হয়ে থেকো। এটা বলে সে চলে যায়। নাথান তো খুশি হয়ে এই খবর তার মাকে দেয়, আর এদিকে এন্ড্রু চেয়ারম্যানকে বলে যে ব্লুপ্রিন্ট পেয়ে গেছে, আর সে নিজের কোম্পানির নামে ওই ভ্যাকসিনের পেটেন্ট দেবে, আর সে তার বিজনেসে আমাকে পার্টনার বানানোর প্রমিস করেছে। এসব শুনে সবাই চমকে যায়। তখন এন্ড্রু চেয়ারম্যানকে বলে, আপনি এটা ভাববেন না যে আমাদের সাথে কি করেছে, এটা বিজনেস, আর বিজনেসে আমাদের লাভের কথাই ভাবা উচিত। যদি আমি তার পার্টনার হয়ে যাই, তাহলে ডোডো গ্রুপকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো, তাহলে এতে ক্ষতি কি? চেয়ারম্যান তখন বলে, একটা কথা বলো, তোমার ভরসা আছে তো যে সে তোমাকে তার বিজনেস পার্টনার বানাবে? এন্ড্রু তখন বলে, কিরকম কথা বলছেন? আমার তার উপরে পুরো বিশ্বাস আছে। চেয়ারম্যানও একটু খুশি হয় আর বলে যে ঠিক আছে, তুমি এত চিন্তা ভাবনা করে করেছো, তাহলে ঠিকই আছে। তারপর সে মোজোকে বলে, একটু খোঁজ করো আমার প্রথম ছেলে কি করছে। মোজো বলে, আমি তাকে ডিপোর্ট করেছি, আর সে শুধুই এই কোম্পানির এমপ্লয়ি। চেয়ারম্যান একটু অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুমি এরকম কেন করেছো? মোজো তখন বলে, স্যার, এটা আপনি কি বলছেন? আপনি তো বললেন আমি তার সাথে যা ইচ্ছা তাই করতে পারি, আর আমি তো আপনাকে ইনফর্ম করেছি। চেয়ারম্যান তখন বলে, হ্যাঁ, মনে পড়েছে, জানি না কেন আজকাল সব জিনিস ভুলে যাচ্ছি। একটা কাজ করো, তুমি তাকে দিয়ে একটু ভালো মতো মেহনত করাও। এটা বলে সে চলে যায়। এখানে মোজো একটু চমকে যায় যে চেয়ারম্যান আজকাল কথাগুলো এত তাড়াতাড়ি ভুলে কেন যাচ্ছে। সে নিজেই নাথানকে দিয়ে মেহনত করাতে বলল, আবার আজকে সে নিজেই ভুলে গেল। তো এর পরের সিনে শেয়ার হোল্ডার মিটিং হচ্ছিল, সেখানে নেইলও আসে। তখন চেয়ারম্যান বলে, তুমি এখানে কেন এসেছো নেইল? চেয়ারম্যানের ওয়াইফ তখন এসে বলে, আমি আমার শেয়ার হোল্ডার আমার ভাইকে দিয়েছি। তখন চেয়ারম্যান বলে, ও আচ্ছা, তাহলে ভাই বোন এক টিম হয়েছো, দেখবো এটা কতদিন থাকে। এটা বলে চেয়ারম্যান ভেতরে চলে যায়। চেয়ারম্যান আবার এন্ড্রুকে জিজ্ঞাসা করে, যে তোমাকেই তো পার্টনার বানাবে নাকি অন্য কাউকে? এন্ড্রু বলে, চিন্তা করবেন না বাবা, সে আমাকেই পার্টনার বানাবে। তারপর চেয়ারম্যান অ্যানাউন্সমেন্ট করে যে আমরা নতুন কোম্পানির সাথে জয়েন হতে যাচ্ছি, যার সাথে আমরা আজকেই কন্ট্রাক্ট সাইন করব। তখন সেখানে যে আসে আর বলে, আমরা ভ্যাকসিন ফর্মুলা খুঁজে পেয়েছি, আর আমার নতুন কোম্পানি সেটা বানাবে। তার জন্য আমি ডোডো গ্রুপের একজন লোকের সাথে জয়েন হতে চাচ্ছি, আর সেই পার্টনার হচ্ছে নাথান। ব্যাস, এই কথা শুনে এন্ড্রু লাগে বড় একটা ধাক্কা, যে মেহনত আমি করলাম আর যে পার্টনার বানালো নাথানকে। নাথান তো অনেক খুশি হয়ে যায় আর কন্ট্রাক্ট সাইন করতে যাবে, তখন চেয়ারম্যান বেহুশ হয়ে পড়ে যায় আর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নাথান এন্ড্রুকে অপমান করতে থাকে, আর তখন চেয়ারম্যানের ওয়াইফও আসে। সেও এন্ড্রুকে কথা শোনায় আর গার্ডদেরকে বলে, এখনকার সব সিদ্ধান্ত আমিই নেব, কারণ আমি চেয়ারম্যানের ওয়াইফ। তোমরা ওই মহিলার ছেলেকে এখান থেকে বের করে দাও। তখন তারা এন্ড্রুকে ধাক্কা দিয়ে বাইরে নিয়ে যায়। তারপর এন্ড্রু বাড়ি গিয়ে ড্রিঙ্ক করতে থাকে আর তার বাবার সাথে কাটানো সময়গুলো মনে করতে থাকে। বাবা তুমি ছায়া হয়ে রইলে আজীবন, তুমি ছাড়া জগৎ লাগে বিষণ্ণ ভুবন। পরের
পরের দিন চেয়ারম্যানের ওয়াইফ অফিসে আসে। সে এই কোম্পানি যে কোনো ভাবেই হোক তার করে নেবে। নিজের এত বড় পোস্টটা দেখে সে অনেক খুশি হয়ে যায় আর অফিসের সবাই তার সামনে মাথা নিচু করে। তখন তার খুব ভালো লাগে। তারপর সে নাথানকে বলে, দেখেছো, যে কোনো ভাবেই হোক তাড়াতাড়ি এই কোম্পানি আমাদের করে নিতে হবে। ততক্ষণ তোমার যা করতে ইচ্ছা তাই করে নাও। নাথানের তো মজুর উপরে অনেক রাগ, কারণ সে যে নাথানকে কর্মচারী বানিয়ে রেখে কত কাজ করিয়েছিল। তাই সে পরের দিন মিটিংয়ে মজুর উপরে কোম্পানির টাকা চুরি করার দোষ দিয়ে চাকরি থেকে বের করে দেয়। আর প্রমাণ করার জন্য সে কিছু নকল কাগজও দেখায়। তখন মজু বলে, এটা মিথ্যা কথা, আমি এসব কিছুই করিনি। কিন্তু নাথান তো তার কথা শুনে না আর মজুকে জব থেকে বের করে দেয়। মজু তো অনেক কষ্ট পায়, কারণ সে এই কোম্পানিতে অনেক বছর কাটিয়েছে। এই কোম্পানিকে সে তার পরিবার ভাবত আর তাকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। তাই মজু নাথানের থেকে বদলা নিতে চায়। অন্যদিকে বসকে দেখানো হয় সে লিকে চায়না নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করায়। অনেকদিন পার হয়ে যায় কিন্তু তার জ্ঞান ফেরে না। রশি লিয়ের অনেক ভালোভাবে দেখাশোনা করে। বস তো অনেক টেনশনে ছিল, কারণ সে লিকে তার ওয়ারিশ ভাবতে শুরু করেছিল। তারপর আমাদের এন্ড্রুকে দেখানো হয় সে বারে বসে ড্রিঙ্ক করছিল। তখন সেখানে যে সে বলে, আমার উপর রাগ হচ্ছে তাই না, যে আমি তোমাকে বাদ দিয়ে নাথানের সাথে কন্ট্রাক্ট সাইন করেছি। কিন্তু কি করবে তুমি, আমাকে সাহায্য করার বদলে ওই মেয়ের পেছনে পড়ে আছো। আর সত্যি কথা বলতে বিজনেস কোনো ইমোশনের কাজে চলে না, এর মধ্যে শুধু টাকা আর পাওয়ার দেখা যায়। এখনো যদি তুমি ওই মেয়েকে ভুলে আমার কাছে আসো তাহলে আমি তোমাকে একটা ভালো পজিশন দিতে পারবো। কিন্তু এন্ড্রু পরিষ্কার বলে দেয়, আমার তোমার থেকে কিছু চাই না। যে বলে, শোনো, 1 বছরের মধ্যে নাথানের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, তারপর সেই কন্ট্রাক্ট আমি তোমাকে দিয়ে দেব, শুধু তোমাকে জিনাকে ছেড়ে দিতে হবে। এন্ড্রু চিন্তায় পড়ে যায়। তারপর এখান থেকে কাট করে দেখানো হয় সে জিনার সাথে দেখা করতে গিয়েছে। জিনা রাস্তায় সবাইকে নোটিশ দিচ্ছে, সেখানে লিয়ের ছবি ছিল। সে সবাইকে নোটিশ দিচ্ছিল আর বলছিল, যদি আপনারা কেউ একে কোথাও দেখে থাকেন তাহলে এই নাম্বারে কল করবেন। সে তো ভাবছিল লি মরেনি, লি অবশ্যই ফিরে আসবে। তারপর এন্ড্রু জিনার সাথে কথা বলতে আসে, কিন্তু তখন জিনা বলে, আমি কতবার বলেছি যে আমার রাস্তায় এসো না। এন্ড্রু একটু হাসি দিয়ে বলে, এটাই আমি বলতে এসেছিলাম, আর কখনো তুমি আমার রাস্তায় আসবে না, আর আমিও কখনো তোমার রাস্তায় আসবো না। এটা বলে সে চলে যায়। মনে হয় সে যে প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে। ওইদিকে যে এনজিওর কলের অপেক্ষা করছিল। তখন বডিগার্ড বলে, আপনার এখনো তার উপরে ভরসা আছে? যে বলে, কি করব, নাথান একটা বিষাক্ত সাপ, জানি না কবে আমাকে কেটে দেয়। তার থেকে তো এনজিও ভালো, যাকে আমি কন্ট্রোল তো করতে পারবো। তারপর এনজিও কল করে আর দুজন এক জায়গায় দেখা করে। এনজিও বলে, তাহলে ঠিক আছে, যখন নাথানের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে সেই বছর আপনি আমার সাথে কন্ট্রাক্ট সাইন করবেন। যে তখন বলে, হ্যাঁ অবশ্যই। তখন এনজিও তাকে জিজ্ঞাসা করে, আমার সাথে কত বছরের কন্ট্রাক্ট সাইন হবে? যে বলে 3 বছরের হবে, আর এই 3 বছরের মধ্যে তুমি আবার কোম্পানির ভাইস চেয়ারম্যান হয়ে যাবে। কিন্তু তখন এন্ড্রু বলে, না, আমার 3 বছরের না 10 বছরের কন্ট্রাক্ট চাই। রাজি থাকলে ঠিক আছে, না হলে আমি আবার ইউএসএ ফিরে যাব। তারপর লিকে দেখানো হয় যে এখন পর্যন্ত অনেক দিন হয়ে যাওয়ার পরও কমা থেকে বেরোতে পারেনি। অন্যদিকে জিনা জেজি থেকে বদলা নেওয়ার জন্য ল বুক পড়ে আর জন তাকে সাহায্য করে। ওদিকে রশি বসকে জিজ্ঞাসা করে, যদি লিয়ের জ্ঞান ফিরে তাহলে আপনি কি তাকে রাইট হ্যান্ড বানাবেন? বস তখন বলে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার এখন রাইট হ্যান্ডের প্রয়োজন নেই, আমি লিকে আমার সংগঠনের লিডার বানাবো। এই কথা শুনে রশি চমকে যায়। তো এরপর আমাদের 1 বছর পরের সিন দেখানো হয়। এখানে এন্ড্রু কোথাও যাওয়ার জন্য সুন্দর করে রেডি হয়। তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, চলেন মিস্টার সিইও। তো সে মিটিংয়ে কোম্পানি ভালোর জন্য অনেক প্ল্যান বলে। অন্যদিকে জিনা ল বুক পড়া শেষ, এখন সে জনের সাথে মিলে একটা অফিসও দিয়েছে। জিনা বলে, যদি লি থাকতো তাহলে সে এসব দেখে খুবই খুশি হতো, কিন্তু তারপর জানা যায় লি তো এখনো কোমায় আছে আর রশি তার অনেক ভালোভাবেই খেয়াল রাখছে। সে লিয়ের মুখ মুছে দিয়ে উঠে চলে যেতে লাগে, আর তখনই লিয়ের আওয়াজ রশির কানে আসে। লি বলছিল, পর্দা বন্ধ করো, আমার চোখে আলো লাগছে। রশি চমকে উঠে পেছনে ঘুরে তাকায়, তখন লি তার চোখ খুলে, আর এখানেই এই পার্টি শেষ হয়ে যায়। তো কেমন ছিল আজকের গল্পটি আর আমার এক্সপ্লেনেশন, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। পরের পার্টি আরো অসাধারণ হতে যাচ্ছে। সো দেখা হচ্ছে পরের পার্টি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাকে মনে রাখুন।